সঙ্গে যুক্ত রয়েছেন জানিপপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রংপুর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য প্রফেসর ডক্টর কলিমুল্লাহ। অধ্যাপক কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন, আমাদের প্রধান উপদেষ্টা কাতারে থাকাকালীন সময়ে আল জাজিরাতে একটি ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি মন্তব্য করেছেন যে নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন বাংলাদেশের মানুষ এখন অন্তর্বর্তী সরকারকে চায়, তারা অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট, অতএব মানুষ এখনই নির্বাচন চায় না। এর মধ্য দিয়ে তিনি কি বিশেষ কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, যেমনটা এর আগে কোনো উপদেষ্টা বলার চেষ্টা করছিলেন? দেখুন, এটাকে ফিল্ড বিল্ডিং এর কাজ বলা যেতে পারে, মানে ক্ষেত্র প্রস্তুত করে তারপরে চূড়ান্ত একটি মন্তব্য হাজির করা, এইভাবে বিষয়টা তুলনীয়। আমি বেশ কিছুদিন ধরেই বলছি যে বাংলাদেশে আপনার নির্বাচন বিষয়টি হয়ে দাঁড়িয়েছে অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে ছোটা। মরীচিকা মরুভূমিতে আপনার বিভ্রম তৈরি করে, আপনি যতই এটার কাছে যাবেন দূরে সরে যাবেন। এখন আমাদের দেশে নির্বাচন প্রপঞ্চটা সেই জায়গায় গিয়ে পৌঁছেছে। আপনার প্রথম থেকেই কিন্তু আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা তিনি কক্সবাজারে গিয়ে বলেছিলেন যে 2029 পর্যন্ত ছিল ম্যান্ডেট সাবেক সরকারের, সুতরাং আমরা তো লেজিটিমেটলি পুরো সময়টা থাকতেই পারি। ইঙ্গিতটা ছিল এইরকম। তারপর এক একজন এক এক রকম কথা বলেছেন, শেষে গিয়ে ওই দেয়াল ঘড়ির পেন্ডুলাপের মতো আপনার একবার ডিসেম্বর আর একবার জুন এর মধ্যেই আপনার এই কন্টিনিউমে ওঠানামা করেছে বিষয়টা। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে পরিষ্কার করে বলা নেই যে সাধারণ নির্বাচন হবে, পরিষ্কার করে বলা নেই জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন হবে, নির্বাচন বিভিন্ন প্রকারের আকারের আছে। আপনার রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার গণভোট এক ধরনের নির্বাচন, তারপর আপনার গণপরিষদ নির্বাচন সেটি আরেক ধরনের নির্বাচন, তারপর স্থানীয় সরকার পরিষদ অনেকগুলো আছে, আপনি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এইগুলো এক ধরনের নির্বাচনের ইঙ্গিত দেয়। আবার সেই সঙ্গে আপনার মহামান্য রাষ্ট্রপতি পদের নির্বাচন সেটা আরেক ধরনের পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। আবার নির্বাচন পদ্ধতিটা কেমন হবে সেটি ফার্স্ট পাস দি পোস্ট, বর্তমান যে পদ্ধতি প্রচলিত আছে, এক ভোট বেশি পেলে তাকেই জয়যুক্ত ঘোষণা করা হয়, সেটি না আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম অর্থাৎ সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা, তা নিশ্চিত হবে। মানে প্রধান রাজনৈতিক যে দলগুলো আছে ক্রিয়াশীল বর্তমানে, তার মধ্যে বিএনপি কিন্তু ফার্স্ট পাস দি পোস্ট এই অপশনের পক্ষপাত। আবার দ্বিতীয় বৃহত্তম যে সক্রিয় দলটি জামায়াতে ইসলামী, তারা চায় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। আর চরমনায়ের পীর সাহেবের দল তারা চাচ্ছেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। আবার চরমনায়ের পীর সাহেব মমিনুল হক তারা চাচ্ছেন আপনার স্থানীয় সরকারের নির্বাচন আগে হোক। তো ফলে এই যে পরস্পর বিরোধী নানান রকমের দাবি দেওয়া, এগুলোকে রিকনসাইল করবেন কি করে? এবং সেই জন্য সুবিধাটা হয়েছে যিনি হনুমানের ভূমিকায় আছেন বা সেরকম একটি ভ্যান্টেজ পজিশনে আছেন, তার পক্ষে পিঠা ভাগ করা সহজ, যেহেতু এক একজন এক এক রকম চাচ্ছে, সুতরাং কাউকে সন্তুষ্ট না করাই ভালো। সবার প্রতি সমান দৃষ্টি দিলেন, নির্বাচন যখন কাটটা তখন হবে, তার আগে ধাপে ধাপে ধরুন যখন পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল হয়ে যাবে, গণভোট প্রভিশনটা আইন সিদ্ধ হবে। তো আপনার এইরকম করে 2029 নাগাদ একটা গণভোট করে ফেললেন। আর ইতিমধ্যে মুসল্লিরা এত গণ দাবি যেটা সেটা উত্থিত করে দিয়েছে যে তারা 5 বছরের জন্য দেখতে চায় ওনাকে। আর তিনিও কিন্তু এই ফিডব্যাকটা খুব আন্তরিকতার সঙ্গে মনে প্রাণে গ্রহণ করেছেন। সেই জন্যই আল জাজিরা এই যে সর্বশেষ যে বয়ানটি তিনি দিলেন সেরকম ইঙ্গিতটি করলেন। তো ফলে ব্যাপারটি দাঁড়াচ্ছে আন্তর্জাতিক শক্তি নিচয় তাদেরও এক ধরনের আশীর্বাদ কিন্তু আছে, তাদের নিজস্ব এজেন্ডা আছে। যেমন সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র, সেই দেশের একাংশের আশীর্বাদ পুষ্ট হয়ে কিন্তু আজকে তিনি এই পর্যন্ত এসে মহিরুতে পরিণত হয়েছেন। আপনার ক্লিন্টন পরিবার, তারপর আমরা বারেক হোসেন ওবামার আশীর্বাদ পুষ্ট হতে দেখেছি, সর্বশেষ বাইডেন প্রশাসনের নৈতিক সমর্থনেই কিন্তু এই বিপ্লব ক্ষমতায় আসে। এখন বিধি বাম হঠাৎ করে
আপনার এই রিপাবলিকান প্রেসিডেন্ট এবং রিপাবলিকান কংগ্রেস, রিপাবলিকান সিনেট একযোগে নির্বাচিত হয়ে যাওয়ায় একটু দ্বিধায় তিনি পড়েছিলেন, কিন্তু সেটা আবার গোছানোর চেষ্টা করছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হবে বলে আপনার মনে হয়? বা প্রধান উপদেষ্টা যে আল জাজিরার সঙ্গে ইন্টারভিউতে বললেন যে এটি আওয়ামী লীগ এখন ঘোষণা দেয়নি যে তারা নির্বাচন করবে কিনা, এটি প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলছেন। আবার তিনি বলছেন যে এটি ইসি নিয়ন্ত্রণ করতে পারে, পরক্ষণে আবার বলছেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। আসলে বিষয়টি কি হতে পারে? দেখুন, আপনি এবং আপনার টিমের অনেকেই সার্কাস দেখে অভ্যস্ত ছোটবেলা থেকে। এখানে একটা ক্যারেক্টার সবসময় দেখবেন বাজিকর। এখন আমাদের দেশের সেরা মার্কেটিং ম্যান, সেরা প্যাকেজিং ম্যান হচ্ছেন একমাত্র নোবেল লরেট সান অফ দ্য সয়েল, প্রফেসর ডক্টর ইউনূস। তিনি পৃথিবীর সেরা জুয়েলাইজ বলতে পারেন এখনকার বিবেচনা, এবং সেই স্কিলটা যেটা তিনি রপ্ত করেছেন সেই ভেলকি দেখাবার হয়তো দেখবার অপেক্ষায় আছি আমরা। তার মানে আমরা কি এখনো কোনো কিছু গেজ করতে পারছি না? খেলার অনেক কিছু বাকি রয়েছে। দেখুন, কেউ জানান দিয়ে এসব কাজ করে না। আপনার লিখিত ভাবে ঘোষণা দিয়ে বেলফোর্ট ডিক্লারেশনের মতো সেই যুগও নেই, সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই। এখন সবই হয় ক্ল্যান্ডেস্টাইন স্টাইলে। ঘটে গেলে পরে, যেমন শেখ হাসিনা এই 15.5 বছর ক্ষমতায় ছিলেন, তিনি আপনার 45 মিনিট আগে বুঝতে পারেননি তার চলে যাওয়ার প্রাক্কালে যে কি হতে চলেছে। যে হেলম অফ অ্যাফেয়ার্স এ বসে থেকে তিনি যদি অনুধাবন করতে অক্ষম হন, ব্যর্থ হন, তাহলে রেস্ট অফ দ্য পপুলেশন একটা পলাশি যুদ্ধের সময়কার মতো হাতি ঘোরা গেল তল। তার মানে আপনার আলোচনা থেকে আমরা কি এই সামারিতে পৌঁছতে পারি যে নির্বাচন অনিশ্চিত পুরোপুরি? ডিসেম্বর আমি তো বলেছি অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা, পরিচিকার পেছনে ছোটার স্বামী। আচ্ছা, এবং আমি একটু যে প্রশ্নটাতে একটু জোর দিতে চাই, ভারতের প্ল্যানিংটা কি? আপনার কি মনে হয় ভারত কতদূর এগোবে তাদের পছন্দের রিজিম আনার জন্য, অথবা শেখ হাসিনাকে ফেরানোর জন্য, এবং শেখ হাসিনার ভবিষ্যৎ? আপনার মন্তব্য। দেখুন, শেখ হাসিনা ইতিহাসের অন্তর্গত একটা বিষয়। এখন আপনার ইতিহাসটা থেমে নেই। এখানে ইনক্লুসিভ নির্বাচনের আওয়াজ প্রথম তুলেছেন একজন যুক্তরাজ্যের মন্ত্রী। তারপর জাতিসংঘ রিপোর্ট যেটা বগলে নিয়ে এত হইচই হচ্ছে, সেখানেও কিন্তু এই তাগাদা প্রদান করা হয়েছে। ইনক্লুসিভ মানে হচ্ছে সকল স্টেক হোল্ডার যারা আছেন সবাইকে অনবোর্ড নেয়া। এখন সেখানে যদি অনবোর্ড নিতে হয়, আপনি আওয়ামী লীগ বাদে, 14 দল বাদে, জাতীয় পার্টি বাদে আপনি যদি নির্বাচন আয়োজন করার চেষ্টা করেন, তখন ব্যাপারটা দাঁড়াবে 14, 18 এবং 24-এর নির্বাচন নিয়ে যে সমস্যাটা, যে প্রশ্নবোধক চিহ্নগুলো উত্থিত করা হয়, একই রকম ঘটনার অপিট বলেই পরিচিতি পাবে। তখন লেজিটিমেসি সংকট কিন্তু কাটবে না, থেকে যাবে। এটা জাস্টিফাই করবেন কি করে? এতগুলো লোক প্রাণ দিল, আমার প্রিয় ছাত্র আবু সাইদ, মুগ্ধ, তাদের দুজনের 2 প্রতিষ্ঠানেই কিন্তু আমি শিক্ষকতা করেছি। আমি মুগ্ধর প্রতিষ্ঠান বিউপির প্রো ভাইস চ্যান্সেলর ছিলাম। আমাদের আবু সাইদের যে প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আমি 4র্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছি, এবং আমার সময় তিনি ভর্তি হয়েছিলেন ছাত্র হিসেবে। তো ফলে আমরা তো বিষয়গুলোকে মনে করব যে তাদের যে আত্মদান, তার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। সেটা তো হচ্ছে, সেটা তো এখন সব দিক থেকেই সব মহল থেকে আলোচনা হচ্ছে, প্রশ্ন উত্থাপিত হচ্ছে। কিন্তু আমি ভারতের রোলটা একটু ভালো করে আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করছিলাম, তারা কোন দিকে এগোতে পারে, এবং শেষ পর্যন্ত তারা তো এই সরকারকে সমর্থন দিচ্ছে না, বারবার সেটি তারা প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু তারা কতদূর এগোবে? যেমন আমেরিকার প্ল্যানিং রয়েছে, ইসরায়েলের প্ল্যানিং রয়েছে, ভারত কি মনে করছে, ভারত কিভাবে এগোতে চাইছে? আপনার কি মনে হয়? ভারতের জন্য এটা উভয় সংকট। প্রথমবারের মতো ভারত 71-এর মতো একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, উইথ রেফারেন্স টু পাকিস্তান। পাকিস্তানের যে বিভিন্ন প্রভিন্স গুলো, এগুলো যথেষ্ট রেস্টিভ, আপনি জানেন, সিন্ধু, তারপরে আপনার বালুচিস্তান। এখন বালুচিস্তান যদি ইউনিল্যাটারালি স্বাধীনতা ঘোষণা করে বসে, তাহলে এবং ভারত যদি স্বীকৃতি প্রদান করে, পুরো বল গেমটা কিন্তু ডিফারেন্ট হয়ে দাঁড়াবে। ইন দ্য মিন টাইম ইসরায়েল ইরানকে টার্গেট করে নানান পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। এখন ধরুন, তাদের যে জায়ন ল্যান্ড তৈরির যে প্রক্রিয়া, তার সঙ্গে এর সম্পর্ক আছে। তার সঙ্গে আমাদের এই
ভারত যারা পরম মিত্র ইসরায়েল, এখন ইসরায়েলের টিম, ট্যাকটিক্যাল টিম কিন্তু এখন ভারতে অবতরণ করেছে। কিভাবে পাকিস্তানের এই নিউক্লিয়ার আর্সেনাল সেগুলোকে নিউট্রালাইজ করা যায়, ক্যাপ করিয়ে দেওয়া যায়, সেই অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে সেই বিষয়গুলো নিয়ে তারা সহায়তা প্রদান করছে। তো ফলে আপনার এখানটায় সবকিছু মিলিয়ে সংবেদনশীলতা প্রবল, আর ভারতের জন্য এটা হাই স্টেক গেম। আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর কলিমুল্লাহ আমাদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের যা বোঝার মোটামুটি বুঝে নিতে হবে প্রফেসর কলিমুল্লাহ যা কিছু বলছিলেন।